ডক্টর পলাশ, ডক্টর ফারিয়াজ ঐশী, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন না? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকে। আজকে রেনাল ফিজিওলজি অ্যান্ড বডি ফ্লুইড, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট। এগুলা থেকে অনেকগুলো কোশ্চেন আসে আমাদের এমআরসিএসে। সো প্রথমে দেখেন স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ কিডনি, এগুলো আপনারা জানেন সবই, ইনিশিয়াল কথাবার্তা, তারপরে টুকটাক একটু আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের কিডনির যেটা স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট, সেটা হচ্ছে যে নেফ্রন, এবং আমাদের প্রত্যেকটা, আচ্ছা ওই ইয়াটা, যে সাদা পেজটা, যেটা নোট পেজ, ঠিক আছে। শুনতে পাচ্ছেন তো আপনারা, না দেখতে পাচ্ছেন? দেখেন, আমরা একটা নেফ্রনের ছবি আঁকানোর চেষ্টা করছি। আমরা জানি নেফ্রনের কি কি পার্ট আছে। একটা হচ্ছে যে রেনাল কর্পাসল, আর একটা হচ্ছে রেনাল টিউবুল। রেনাল কর্পাসলের মধ্যে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে গ্লোমেরুলাস, আর দুই নাম্বারটা বোমেন্স ক্যাপসুল। দেখেন, এই যে অ্যাফারেন্ট আর্টারিওল আসতেছে, অ্যাফারেন্ট আর্টারিওল এখানে আসে, এসে এই যে এটাকে বলে বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুলের ভেতরে এখানে ইনভেজিনেট হয়, হওয়ার পরে এখানে অনেকগুলা প্যাচ হয়ে অনেকগুলা জালিকা 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 তৈরি করে, পরে ইফারেন্ট আর্টারিওল হয়ে বের হয়ে যায়। তাহলে দিস ইজ অ্যাফারেন্ট আর্টারিওল, দিস ইজ গ্লোমেরুলাস, এন্ড দিস ইজ ইফারেন্ট আর্টারিওল, দিস ইজ বোমেন্স ক্যাপসুল। তো রেনাল কর্পাসলের দুইটা পার্ট, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। আর রেনাল টিউবুলের পার্টগুলো আপনারা জানেন, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, লুপ অফ হেনলি, লুপ অফ হেনলির ভিতরে আবার আছে অ্যাসেন্ডিং লুপ আর ডিসেন্ডিং লুপ। অ্যাসেন্ডিং লুপের মধ্যে আবার আছে থিন সেগমেন্ট আর থিক সেগমেন্ট, ডিসেন্ডিং এ ওরকম আছে। তারপর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, কালেক্টিং টিউবুল, এন্ড অ্যাট লাস্ট কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, এটা পিসিটি, লুপ অফ হেনলি, এটা ডিসেন্ডিং লিম্ফ, এটা অ্যাসেন্ডিং লিম্ফ, এখানে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এরপরে পরে আবার নেমে গেলে কালেক্টিং টিউবুল আছে এবং কালেক্টিং ডাক্ট আছে। এখন আমরা জানি যে কিডনির কর্টেক্স আছে এবং মেডুলা আছে। এই যে এরকম ধরেন আমরা আগানোর চেষ্টা করলাম, এদিকে কর্টেক্স আর এদিকে হচ্ছে মেডুলা। তাহলে যে নেফ্রনগুলো কর্টেক্সের দিকে থাকে তাদেরকে বলে কর্টিক্যাল নেফ্রন, এবং যেগুলো মেডুলাতে থাকে এগুলোকে বলে মেডুলারি নেফ্রন। আমাদের কর্টিক্যাল নেফ্রনের সংখ্যাই বেশি, 85% হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, আর অনলি 15% হচ্ছে মেডুলারি নেফ্রন। এই যে ইফারেন্ট আর্টারিওলটা বের হলো, এই ইফারেন্ট আর্টারিওলটা বের হয়ে এই যে রেনাল টিউবুলের চারিদিকে এরকম প্যাচ খেয়ে এরকম প্যাচ খেয়ে থাকে, এরকম প্যাচ খেয়ে আর কি, এরকম প্যাচ খেয়ে যায়। এগুলাকে বলা হয় পেরিটিউবুলার ক্যাপিলারি বলে এবং ভাসা রেক্টা বলে। যেগুলো গ্লোমেরুলাস, যেগুলো হচ্ছে কর্টেক্সের দিকে থাকে এগুলোকে বলে পেরিটিউবুলার ক্যাপিলারি, এবং যেগুলো মেডুলার দিকে থাকে এগুলোকে বলা হয়েছে ভাসা রেক্টা।
এই পেরিটিউবুলার ক্যাপিলারি এবং ভাসা রেক্টার কাজ এবং এর ফাংশন এগুলো আমরা পরে জানবো। তাহলে দেখেন আরেকবার একটু বলি, তাহলে আমরা একটা নেফ্রনের ছবি আঁকানোর চেষ্টা করছি, যেখানে কর্টিক্যাল নেফ্রন এবং জাক্সটামেডুলারি নেফ্রন দেখানোর চেষ্টা করছি। কর্টিক্যাল নেফ্রন যে নেফ্রনগুলো কর্টেক্সের দিকে থাকে 85% এদের সংখ্যা বেশি, এবং জাক্সটামেডুলারি নেফ্রন অনলি 15% যেগুলো মেডুলার দিকে থাকে। আর নেফ্রনের পার্ট বলতে গেলে কর্পাসল অ্যান্ড রেনাল টিউবুল। কর্পাসলের মধ্যে আমরা পাচ্ছি কি গ্লোমেরুলাস এবং বোয়ান্স ক্যাপসুল। দিস ইজ গ্লোমেরুলাস। এফারেন্ট আর্টারিওল এসে এখানে প্যাচ খায়, প্যাচ খেয়ে বের হয়ে যখন যায় তখন এটাকে বলে ইফারেন্ট আর্টারিওল। এই ইফারেন্ট আর্টারিওল আবার বিস্তৃত হয়ে এই আমাদের রেনাল যে টিউবুলগুলো আছে, রেনাল টিউবুলের চারিদিকে প্যাচ খেয়ে 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 আবার ভেইন হয়ে আবার ফিরে যায়। তাহলে এটাকে আমরা বলতেছি, যেগুলো কর্টেক্সে থাকে সেটাকে বলতেছি আমরা পেরিটিউবুলার ক্যাপিলারি, এবং যেগুলো থাকছে মেডুলার দিকে এটাকে বলতেছি আমরা ভাসা রেক্টা। ওকে। আর রেনাল টিউবুলগুলো তো জানেন আপনারা, প্রক্সিমাল কনভার্টেড টিউবুল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভার্টেড টিউবুল, কালেক্টিং টিউবুল আর কালেক্টিং ডাক্ট। দেখেন সেই এই কথাগুলো এখানে বলা আছে যে নেফ্রনের দুইটা পার্ট, কর্পাসল টিউবুল। এখানে একটু একটা ভালো ছবি আছে, ছবিটা আপনারা দেখতে পারেন। এই যে দেখেন, এই যে এফারেন্ট আর্টারিয়াল ঢুকলো, গ্লোমেরুলাস ফর্ম করলো, ফর্ম করে ইফারেন্ট আর্টারিয়াল হিসেবে বের হয়ে গেল। বের হয়ে এটা হচ্ছে আর্টারিয়াল ইন্ড। আর্টারিয়াল ইন্ড এবার প্যাচ খেয়ে 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 একটা জায়গায় গিয়ে ধরেন এই দেখেন এরকম একটা জায়গা ট্রানজিশন জোন, এটা যেখানে ক্যাপিলারি ইন্ড, এটা হচ্ছে আর্টারিয়াল ইন্ড শেষ হচ্ছে এবং ভেনাস ইন্ড হচ্ছে শুরু হচ্ছে। ঠিক আছে। সো যেগুলো হচ্ছে যে আপনার এই কর্টেক্সের দিকে টিউবুলের চারিদিকে যেগুলো থাকে এগুলো পেরিটিউবুলার ক্যাপিলারি, এগুলোকে যেখানে দেখেন লেখা আছে এগুলো হচ্ছে ভাসা রেক্টা। আচ্ছা, এবার দেখেন আমরা একটা জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস দেখানোর চেষ্টা করি। এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে ছিল ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এটা ছিল এফারেন্ট আর্টারিয়াল, তাই না? আর এটা হচ্ছে যে ইফারেন্ট আর্টারিয়াল। আমরা ছবি আঁকার সুবিধার্থে এখানে তো প্যাচ দেখালাম না। তাহলে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস এর ভিতর কি কি আছে বলতে পারবেন? মনে আছে? এক নাম্বার হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল, যেটা কোথায় থাকে? এই যে এফারেন্ট আর্টারিয়াল আছে না, এফারেন্ট আর্টারিয়াল, এই এফারেন্ট আর্টারিয়ালের যে টিউনিকা মিডিয়া, টিউনিকা মিডিয়ার অফ দ্য এফারেন্ট আর্টারিয়ালে আমরা জানি ভেসেলের কয়টা লেয়ার আছে? 3টা লেয়ার আছে, তাই না? টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটার্না এন্ড ইন্টিমা। তো টিউনিকা মিডিয়া যেটা, ওখানে অ্যাফারেন্ট টিউনিকা মিডিয়াতে এরকম সেল থাকে যেগুলো বলে জাক্সটাগ্লোমেরুলার সেল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে রেনিন রিলিজ করে। 2 নাম্বারটা হচ্ছে যে ম্যাকুলা ডেন্সা সেল। ম্যাকুলা ডেন্সা সেল কোথায় থাকে? ডিস্টাল কনভার্টেড টিউবুল আছে না, ডিস্টাল কনভার্টেড টিউবুলে এরকম ম্যাকুলা ডেন্সা সেল থাকে। এটার কাজ কি? এটা হচ্ছে সোডিয়াম সেন্সর সেল। বডিতে সোডিয়াম বেড়ে গেল না কমে গেল সে এটি ডিটেক্ট করে। সে মেনলি ডিটেক্ট করে ডিসিটিতে কি পরিমাণ সোডিয়াম আছে। ডিসিটিতে যদি বেশি সোডিয়াম কম থাকে তাহলে সে মনে করে যে বডিতে হাইপোভলিউমিয়া হয়েছে, আমার এখন ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে হবে। তখন সে কি করে? তখন সে এই জাক্সটাগ্লোমেরুলার সেলকে সিগন্যাল পাঠায় যে রেন রিলিজ করার জন্য। তখন জাক্সটাগ্লোমেরুলার সেল রেন রিলিজ করে। তাহলে ম্যাকুলা ডেন্সা আছে সোডিয়াম সেন্সর সেল। আরেকটা আছে কি? ল্যাসিস সেল। ল্যাসিস সেলটা কোথায় থাকে? এই যে অ্যাফারেন্ট আর্টারিয়াল এবং ইফারেন্ট আর্টারিয়ালের জাংশন, এই যে এরকম জায়গায় থাকে ল্যাসিস সেল থাকে। এগুলার কাজও রেনিন রিলিজ করা, ল্যাসিস সেলের কাজও রেনিন রিলিজ করা। ঠিক আছে, তাহলে আমরা 3টা সেল পাইলাম জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসে: জাক্সটাগ্লোমেরুলার সেল, ম্যাকুলা ডেন্সা সেল এন্ড ল্যাসিস সেল। যে সেল রেনিন রিলিজ করে, ম্যাকুলা ডেন্সা সেল সোডিয়াম সেন্সর এন্ড ল্যাসিস সেল সেও রেনিন রিলিজ করে। এখন এই যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, জাক্সটাগ্লোমেরুলার সেল বা গ্লোমেরুলাস দিয়ে যে ফিল্ট্রেশনটা হবে এটা কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন বলতেছে যে 1 থেকে 8 ন্যানোমিটার পর্যন্ত যে পার্টিকেলগুলো আছে এগুলা ভ্যারিয়াস স্পিডে বা ভ্যারিয়াস রেঞ্জে এটা হচ্ছে ফিল্ট্রেশন হবে। 1-এর থেকে যত উপরের দিকে যেতে থাকবেন তত আস্তে আস্তে কমে যাবে। 1 থেকে 4 পর্যন্ত খুব ভালো হয়, 4 থেকে আস্তে আস্তে কমতে থাকে। আরেকটা জিনিস হচ্ছে পার্টিকেলের চার্জ। এখানে যে বোম্যান্স ক্যাপসুলের এই যে লেয়ারটা, এটা নেগেটিভ চার্জ, যার কারণে কোনো নেগেটিভ পার্টিকেল আসলে সেটাকে বিকর্ষণ করে। আমরা একটা কমন উদাহরণ দিতে পারি অ্যালবুমিন। এটা নেগেটিভ চার্জ এবং এটা সাইজও বড়, যার কারণে কখনোই নর্মাল ফিজিওলজিক্যাল বডি কন্ডিশনে
প্লাজমা প্রোটিন বা অ্যালবুমিন, এটা এখান দিয়ে ফিল্ট্রেশন হয় না, আমরা কিন্তু কখনো এটাতে পাই না। আমরা একটা রোগে পাই এটা, বলেন তো? হ্যাঁ, রাইট। তাহলে তাহলে দুটো জিনিসের উপর ডিপেন্ড করলো, একটা হচ্ছে যে সাইজ কমন আর চার্জ কি, তাই তো? এই কথাগুলো এখানে লেখা আছে দেখেন, ক্রিস্টাল সলিউট আপ টু 1 ন্যানোমিটার পারমিয়েবল, নিউট্রাল সাবস্টেন্স আপ টু 4 ন্যানোমিটার ফ্রিলি ফিল্টার্ড, এর থেকে যত উপরের দিকে যায় থাকে তত জিরো, 8 এর কাছাকাছি বা 8 এর বেশি হলে একদম জিরো, ঠিক আছে? এই যে দেখেন জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস সম্পর্কে বলা আছে এখানে, আমি যেগুলো বললাম ওইগুলো আছে। এরপর দেখেন ফ্যাক্টরস এফেক্ট রেনিন সিক্রেশন, ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের কিন্তু কোশ্চেন এভাবে আসবে না যে আমাদের যেমন রেসিডেন্সি বা এফসি প্লাস পার্ট ওয়ানে যেমন আসে যে হুইচ ওয়ান ইজ দ্য স্টিমুলেটরি ফ্যাক্টর অফ রেনিন, এভাবে আসবে না কোশ্চেন। আপনার একটা সিনারিও দেবে, সিনারিও দেখে আপনাকে বুঝতে হবে যে ওই সিনারিওতে এমন কোনো স্টিমুলেটরের কথা বলেছিলেন। ধরেন বললো যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে একটা পেশেন্ট আসছে, তার ব্লাড প্রেশার 70/90, তার মানে বুঝতে হবে যে তার হেমোরেজ হয়েছে প্রচুর, এই অবস্থাতে আমাদের রেনিন রিলিজ বাড়বে বলে, তাই না? দেখেন কি কি আছে, আমরা ফ্যাক্টরগুলো একটু দেখি। আপনার কোনো মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করলে মনে থাকবে না, হ্যাঁ? আপনার অনেক কিছু মুখস্থ করার আছে, শুধু জেনে রাখতে হবে যে এই কারণে এটা হচ্ছে, তাহলে আপনি হলে বসে বের করতে পারবেন। দেখেন ইনক্রিজ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ভাই রেনাল নার্ভ, এটা স্টিমুলেটরি বলতেছে, তাই না? তাহলে রেনাল নার্ভের মাধ্যমে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়লে কিভাবে রেইন রিলিজ বাড়ে বলতে পারবেন? সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি তার মানে কি, সে তো ভেজোকনস্ট্রিক্টর, তাহলে সে রেনাল ভেসেল করে কনস্ট্রিক্ট করে, কনস্ট্রিক্ট করলে ব্লাড ফ্লো কমে যায়, জিএফআর কমে যায়, রেনিন রিলিজ বাড়ে। ওকে, ইনক্রিজ সাইটোডালিক ক্যাটেকোলামাইন, ক্যাটেকোলামাইন কি কি আছে? অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, তাই না? বেসিক্যালি অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন দে আর পাওয়ারফুল ভেজোকনস্ট্রিক্টর, নরঅ্যাড্রেনালিন তো অনেক ভালো ভেজোকনস্ট্রিক্টর, একইভাবে একইভাবে কাজ করে, ভেজোকনস্ট্রিকশন করে, রেনাল ব্লাড ফ্লো কমায়, জিএফআর কমায়, রেনিন রিলিজ বাড়ায়। কনস্ট্রিকশন অফ দ্য রেনাল আর্টারি, ওটা একই কথা। ভেরিয়াস সাইকোলজিক্যাল স্টিমুলি, কিছু সাইকোলজিক্যাল স্টিমুলি আছে। প্রোস্টোগ্ল্যান্ডিন, প্রোস্টোগ্ল্যান্ডিন কিভাবে করে? প্রোস্টোগ্ল্যান্ডিন কিন্তু আমরা জানি ভেজোডাইলেটর, তাই না? ব্র্যাডিকাইনিন, প্রোস্টোগ্ল্যান্ডিন এগুলো কিন্তু সবই ভেজোডাইলেটর, তারপরেও সে রেনিন রিলিজ বাড়ায়। প্রোস্টোগ্ল্যান্ডিন ডাইরেক্ট জেজি সেলের উপর কাজ করে, জেজি সেলের উপর কাজ করে রেনিন রিলিজ বাড়ায়। ওকে, তারপরে দেখেন সোডিয়াম ডিপ্লেশন আছে, সোডিয়াম ডিপ্লেশন মানে ওয়াটার ডিপ্লেশন, কথা একই কথা, রেনিন রিলিজ বাড়বে। ডায়াবেটিক্সে বাড়বে, ডায়াবেটিক্স হলে বেশি বেশি ওয়াটার বের হয়ে যায়। হাইপোটেনশন, হেমোরেজ, আপরাইট পোস্টার, যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন আমাদের বডির নিচের দিকে পুলিং হয়, তাই না? ভেনাস রিটার্ন কম হয় আমাদের, এটা আসলে খুব মাইনর একটা স্টিমুলেটর, ঠিক আছে? না হলে আমাদের বডিতে তো, আমরা তো দাঁড়ায় থাকি অনেক সময়, তো রেনিন রিলিজ তো প্রচুর হতো। ডিহাইড্রেশন, কার্ডিয়াক ফেলার, কার্ডিয়াক ফেলারে কিভাবে হয়? ব্লাড ফ্লো কমে যায়, রাইট। সিরোসিসে প্লাজমা প্রোটিন সিনথেসিস কমে যায় লিভার সিরোসিসে, তাই না? প্লাজমা প্রোটিন হচ্ছে কলোয়েডাল অ্যাক্টিভ সাবস্টেন্স, এরা কি করে? এরা ভেসেলের ভিতর ওয়াটারকে ধরে রাখে। এই কারণে তো এই যে লিভার সিরোসিস হলে তাদের পেরিফেরাল ইডিমা হয়, অ্যাসাইটিস হয়, তাই না? তার মানে এক্সট্রাভাসেশন অফ দ্য ফ্লুইড ফ্রম দ্য ভাস্কুলার স্পেস, তাই না? পরে ব্লাড ফ্লো কমে যায়, কিডনিতে রেনিন রিলিজ বাড়ে। আর ইনহিবিটরি কি কি আছে? ইনক্রিজ সোডিয়াম এন্ড ক্লোরাইড রিঅ্যাবজর্পশন অ্যাক্রস দ্য ম্যাকুলার ডেন্সাম, ম্যাকুলার ডেন্সাতে যদি সোডিয়াম এবং ক্লোরাইড রিঅ্যাবজর্পশন বাড়ে, তাহলে কি আর ম্যাকুলার ডেন্সা সেল জাক্সটাগ্লোমেরুলার সেলকে সিগন্যাল দিবে রেনিন রিলিজ করার জন্য? দিবে না। আচ্ছা, ইনক্রিজ অ্যাফারেন্ট আর্টেরিয়াল প্রেসার, অ্যাফারেন্ট আর্টেরিয়াল প্রেসার যদি বাড়ে, অ্যাফারেন্ট এই আর্টেরিয়াল প্রেসার বাড়ে, তার মানে কি এর ভিতরে ব্লাড বেশি না, তার মানে জিএফআর বেশি, তাহলে তো রেনিন রিলিজ বাড়বে না। আমাদের জিএফআর বাড়াইতে গেলে সবসময় অ্যাফারেন্ট আর্টেরিয়াল প্রেসার বাড়াইতে হবে, এবং এফারেন্ট আর্টেরিয়াল প্রেসার এটাও বাড়াইতে হবে। এটা বাড়াইতে হবে কিরকম? এটার কনস্ট্রিকশন করতে হবে। এটা যদি কোনো কারণে কনস্ট্রিক্ট হয়, এটা যদি ডাইলেট হয়, তার মানে জিএফআর বাড়বে। অ্যানজিওটেনসিন 2, অ্যানজিওটেনসিন 2 অনেকগুলো কাজ করে, কি কি? আচ্ছা, অ্যানজিওটেনসিন 2 সম্পর্কে একটু ডিটেইলস পড়তে হবে। সেটা হচ্ছে যে দেখেন এর মূল সাবস্ট্রেটটা কি? মূলটা হচ্ছে যে অ্যানজিওটেনসিনোজেন, তাই না? এটা কোথায় থাকে? লিভারে থাকে, রাইট। অ্যানজিওটেনসিনোজেন থেকে রেনিন দিয়ে কি হয়? অ্যানজিওটেনসিন 1, অ্যানজিওটেনসিন 1 অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম দিয়ে অ্যানজিওটেনসিন 2 হয়। অ্যানজিওটেনসিন 2 নাম্বার 1 পোস্টেরিয়র পিউটার উপর কাজ করে এডিএস রিলিজ করে। এডিএস এর কাজ কি? ডিস্টাল কনভার্ট টিউবুল এবং কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবুল থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন করা। আরেকটা কি কাজ করে?
আর একটা হচ্ছে অ্যাডেনাল কর্টেক্স থেকে সে হচ্ছে অ্যালডোস্টেরন রিলিজ করে। এও তো ডিসিটি এবং সিডির উপর কাজ করে রেনিন সোডিয়াম নিউট্রিশন বাড়ায়। আরেকটা কাজ করে সে সে হচ্ছে যে এডিএস রিলিজ করে, আচ্ছা ভেসোকনস্ট্রিকশন করে, সে কিন্তু পাওয়ারফুল ভেসোকনস্ট্রিকশন করে। কোন ভেসেলের কনস্ট্রিকশন করে বলতে পারবেন এই দুটার মধ্যে? ইফারেন্টের কনস্ট্রিকশন করে, কনস্ট্রিকশন করলে জিএফআর বাড়ে, ঠিক আছে। এই তিনটা কাজ সে মেইনলি করে আর কি। আর ভেসোপ্রেসিন তো এডিএসি একই কাজ করে, ঠিক আছে। তাহলে রেনিন খুবই ইম্পর্টেন্ট। রেনিন কখন সিক্রেশন বাড়ে কমে এগুলো সিনারিও দিয়ে আসবে কোশ্চেনে। আচ্ছা দেখেন, রেনাল ব্লাড ফ্লো, আমরা জানি কিডনিতে ব্লাড ফ্লো অনেক বেশি, ইউজুয়ালি 22 থেকে 25% কার্ডিয়াক আউটপুটের 1100 ml পার মিনিট, তাই না? দুইটা কিডনিতে 1100 ml পার মিনিট। রেনাল ব্লাড ফ্লো, জিএফআর, রেনাল প্লাজমা ফ্লো প্রত্যেকটাই আলাদা আলাদা জিনিস। এটা হচ্ছে যে পুরা কিডনিতে কতটুকু ব্লাড যাচ্ছে আর কি, ঠিক আছে, প্রত্যেক মিনিটে দুইটা কিডনিতে। আর রেনাল প্লাজমা ফ্লো কি? প্লাজমা ফ্লো শুধুমাত্র প্লাজমা যে অ্যামাউন্টটা, সেটা হচ্ছে যে 625 ml পার মিনিট, যেটা ইজ টোটাল ভলিউম অফ প্লাজমা পাসিং থ্রু দা বোথ কিডনিস পার মিনিট। এটা প্লাজমা, এটা ব্লাড। আর প্লাজমা ফ্লোটা মাপা, এই কোশ্চেনটা আসছে কয়েকবার, রেনাল প্লাজমা ফ্লো কি দিয়ে মাপা হয়? হ্যাঁ, প্যারা ইমিউনোহিস্টোরিক অ্যাসিড। এখন রেনাল ব্লাড ফ্লো যে কন্ট্রোল, এটা কিভাবে হয়? এটা হচ্ছে আমরা জানি কিডনিতে অটো রেগুলেশন মেকানিজম আছে, তাই না? যখন কিডনির প্রেসার 80 থেকে 180 এর মধ্যে থাকে তখনই অটো রেগুলেশনটা হয়। যদি 70 হয় এদিকে অথবা ওদিকে যদি 190 হয় তাহলে পায় না। মানে মোটামুটি এই রেঞ্জে কিডনি নিজেই নিজের ব্লাড প্রেসার মেনটেন করতে পারে আর কি, ঠিক আছে। দেখেন কিভাবে হয় আমরা একটু দেখি। যখন প্রেসার কমে, ধরেন প্রেসার কমে 70 হয়ে গেল, তখন কি হলো? তখন অ্যাফারেন্ট আর্টেরিয়ালের প্রেসার কমবে, জিএফআর কমবে। জিএফআর যদি কমে তখন রেনিন রিলিজ হবে। রেনিন রিলিজ হয়ে এক নাম্বার কি হবে? একটা হচ্ছে সে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে অ্যাক্টিভেট করবে। আরেকটা হচ্ছে যে সে এই যে ইফারেন্ট আর্টেরিয়াল আছে, ইফারেন্ট আর্টেরিয়াল কনস্ট্রিকশন করবে, কনস্ট্রিকশন করে সে ব্লাড ফ্লো মেনটেন করে। আবার বেড়ে গেলে ঠিক উল্টা ঘটনা ঘটে, ঠিক আছে। এটা হচ্ছে যে অটো রেগুলেশন অফ রেনাল ব্লাড ফ্লো। এটাই লেখা আছে বিস্তারিত আর কি, আগে যেটুকু পড়াইলাম ওইটারই। আচ্ছা দেখেন, রেনাল ব্লাড ফ্লো কিছু পিকুলারিটি আছে, এগুলো জানার জন্য, এগুলা সরাসরি ভাবে কোশ্চেন আসে না কখনো। আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন খুব কম আসে এমএসএস পার্ট এতে, যা আসে বেশিরভাগই হচ্ছে সবই সিনারিও, একদম সবই মোটামুটি। এগুলো আমরা যখন এই যে রেসিডেন্সি বা পার্ট নিচ্ছি বা এমনি আমরা যখন মেডিকেল কলেজে ছিলাম তখন আমরা এগুলো এভাবে পড়ছি আর কি। রেনাল ব্লাড ফ্লোর কি কি পিকুলারিটি আছে দেখেন, গ্লোমেরুলার ক্যাপিলারি আছে আর পেরিটিউবুলার ক্যাপিলারি আছে। প্রথমে দেখাইছি গ্লোমেরুলার ক্যাপিলারি হচ্ছে যে এই যে এটা, এই যে এখানে যেটা প্যাচ খায় এটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি, তাই না? আর পেরিটিউবুলার ক্যাপিলারি হচ্ছে যে এই যে ইফারেন্ট আর্টেরিয়াল বের হয়ে এই যে এর চারিদিকে পেরিটিউবুলার ক্যাপিলারি থাকে কোন টিউবুলের চারিদিকে? এটা থাকে হচ্ছে কর্টেক্সের যে নেফ্রন গুলো আছে ওইটার দিকে থাকে পেরিটিউবুলার ক্যাপিলারি। এন্ড এই গ্লোমেরুলার ক্যাপিলারিতে ফিল্ট্রেশন হয়, মানে সে ফিল্ট্রেট করে দেয়, তাই না? আর পেরিটিউবুলার ক্যাপিলারিতে রিঅ্যাবজর্পশন হয়। আর একটা আছে যে ভাসার একটা, ওটা পেরিটিউবুলার ক্যাপিলারির মতো, ওটার কাজ কি? ওটার কাজ হচ্ছে ওই যে কাউন্টার কারেন্ট মেকানিজম হেল্প করে, হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার তারা। হ্যাঁ, সেটা আমরা পরে দেখবো আর কি। আর দেখেন কিডনি হচ্ছে যে হাই প্রেসার ক্যাপিলারি বেড। এই যে এখানকার যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, অ্যাফারেন্ট আর্টারিয়াল বা গ্লোমেরুলার ক্যাপিলারিতে যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এটা অলমোস্ট 60। এটা কিন্তু একটা খুব ছোট ক্যাপিলারি, তারপরেও এর হাইড্রোস্ট্যাটিক প্রেসার অনেক বেশি। হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কাজ কি? রাইট, বাইরে বের করে দেয়, তাই না? ওটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে যত হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেশি হবে তাহলে এখান থেকে বের হবে তত বেশি, জিএফআর তত বেশি হবে। আর নর্মাল এমনি আমাদের ভেসেলের যে ক্যাপিলারি আছে এটা হচ্ছে অনলি 35, তার মানে অলমোস্ট 25 বেশি। যার কারণে এখানে জিনিসটা মানে সৃষ্টিকর্তা দিছেই ওইভাবে আর কি, যেন এখানে ফিল্ট্রেশনটা ভালো হয় আর কি। আচ্ছা, রেট অফ ব্লাড ফ্লো, কিডনিতে ব্লাড ফ্লো খুবই বেশি। আর একটা হচ্ছে কর্টেক্স আর আমাদের মেডুলার ব্লাড ফ্লো ইউনিফর্ম না, কর্টেক্স ব্লাড ফ্লো অনেক বেশি, অলমোস্ট 88 থেকে 99%, এবং বাকি 1 থেকে 2% হচ্ছে মেরুলাতে থাকে। অটো রেগুলেশন আছে, এটা আমরা দেখছি। ভাষার একটার বিষয়ে আমরা পরবর্তীতে পড়বো আর কি। হ্যাঁ, কাউন্টার মেকানিজম ভাষার একটা পরে পড়বো।
আচ্ছা দেখেন এখানে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিক্রেশন সিস্টেম সম্পর্কে বলানো আছে, যেটা দেখলাম এই যে লিভার থেকে অ্যাঞ্জিওটেনসিনোজেন আসে, কিডনি থেকে রেনিন দিয়ে 1, তারপরে এসি দিয়ে 2, অ্যাঞ্জিওটেনসিন 2 এখানে কি কাজ করে, মূল কাজ হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন রিলিজ, এই অ্যালডোস্টেরনই পরে সোডিয়াম ক্লোরাইডের রিঅ্যাবজর্পশন করে, পটাশিয়ামের এক্সক্রিশন করে, তারপরে কি আর্টারিওলার ভেসোকনস্ট্রিকশন করে, মেইনলি ইফারেন্ট আর্টারিওলার, আর পিটুইটারি থেকে এডিএইচ রিলিজ করে, এডিএইচ কালেক্টিং ডাক্ট এবং ডিসিটির উপর কাজ করে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। কিছু এন্ডোক্রাইন হরমোন আছে যেগুলো কিডনির উপর কাজ করে, এগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন অ্যালডোস্টেরন, এগুলো পারবেন আপনারা। দেখেন অ্যালডোস্টেরন তো বললামই, সোডিয়াম এন্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন করে এবং পটাশিয়াম সিক্রেশন করে, তাই না? মোস্ট ইম্পর্টেন্ট স্টিমুলেটর অফ অ্যালডোস্টেরন সিক্রেশন কি? পটাশিয়াম। যদি হাইপারক্যালেমিয়া হয় তখন অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ে। আর এরপরে দেখেন এডিএইচ, এডিএইচ এর ফাংশনও বলছি, এডিএইচ এর স্টিমুলেশন কি, এডিএইচ কেন সিক্রেশন হয়? হাইপারঅসমোলারিটি অলসো হাইপোভলিউমিয়া, দুইটাই, তাই না? এএনপি, এএনপির কাজ ক্যাটাল নিউক্লিক পেপটাইড, এ হচ্ছে যে হাই ভলিউম ডিটেক্ট করে, রাইট অ্যাট্রিয়াম থেকে রিলিজ হয়, যদি বডিতে ফ্লুইড বেশি হয়ে যায় তখন রাইট অ্যাট্রিয়াম থেকে এএনপি রিলিজ হয়ে সে কি করে, ওয়াটার এবং সোডিয়াম দুইটাই বের করে দেয়, মানে নাইট্রিওসিস করে এন্ড ডায়ারেসিস করে। এইরকম এরকম কাজ করে আর কোনো হরমোন বা আর কোনো এজেন্টের নাম বলতে পারবেন? ডোপামিন, হ্যাঁ করে, রাইট, ডোপামিন করে, আর প্রোস্টাগ্ল্যান্ডিন করবে মনে হয়, তাই না? আচ্ছা দেখেন অ্যাঞ্জিওটেনসিন 2, অ্যাঞ্জিওটেনসিন 2 বলা হয়েছে, অ্যাঞ্জিওটেনসিনের কাজ সম্পর্কে আলোচনা করছি আমরা। এখানে একটা নতুন জিনিস আছে, ইনহ্যান্স এডিএইচ রিলিজ এন্ড স্টিমুলেটস থার্স্ট সেন্টার। অ্যাঞ্জিওটেনসিন 2 কিন্তু থার্স্ট সেন্টারকেও স্টিমুলেট করে, ঠিক আছে? আচ্ছা ডোপামিন বললেন আপনি, ডোপামিন একইভাবে রেনাল ব্লাড ফ্লো বাড়ায় এবং সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন বাড়ায় প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে, অ্যাজ এ রেজাল্ট নাইট্রিওসিস ডায়ারেসিস করে। তাহলে ক্যাটেকোলামিনের মধ্যে আমরা দেখলাম দুইটা জিনিস হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করে আর ডোপামিন হচ্ছে ডাইলেশন করে। প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন খুব ইম্পর্টেন্ট, কিডনিতে কম, কিডনিতেও ইম্পর্টেন্ট, কিন্তু আপনারা যখন ওই যে এন্ডোক্রাইন পড়বেন প্যারাথাইরয়েড হরমোন সম্পর্কে অনেক কোশ্চেন আসে, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, সেকেন্ডারি, টারশিয়ারি, এগুলো নিয়ে ডিটেইলস পড়া লাগবে, আপনারা সংশ্লিষ্ট ক্লাসে পড়বেন আর কি। আচ্ছা প্যারাথাইরয়েড হরমোন কি করে, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল থেকে কি করে, ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশন বাড়ায়। প্যারাথাইরয়েডের কাজ কি? ব্লাড ক্যালসিয়াম বাড়ানো আর ফসফেট লেভেল কমানো, এবং ফসফেট রিঅ্যাবজর্পশন কমায় দেয় পিসিডি থেকে। এখন এখানে ইয়াতেও করে, প্যারাথাইরয়েড পিসিডির উপরেও কাজ করে, পিসিডির উপরেও কাজ করে, সে হচ্ছে যে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করে। এখন এই পিসিডির উপর যে কাজ করতেছে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনে, সে ডাইরেক্ট কাজ করে প্যারাথাইরয়েড হরমোন, ডাইরেক্ট। আর ডিসিডিতে সে কাজ করে কিসের মাধ্যমে? ভিটামিন ডি এর মাধ্যমে। প্যারাথাইরয়েড হরমোন আরেকটা জায়গা থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে, ইন্টেস্টাইন থেকে, ওখানেও ভিটামিন ডি এর মাধ্যমে। তাহলে ডাইরেক্ট কাজ করে শুধু পিসিটিতে, আর বাকি দুইটাতে ভিটামিন ডি এর মাধ্যমে সে হচ্ছে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে। এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিনও একই কাজ করে, মানে ভেসোডাইলেশন করে, নাইট্রিওসিস করে এবং ডায়ালিসিস করে, তো ভেসোডাইলেটর আর কি। আর ক্যাটেকোলামাইন তো বলা হয়েছে আগের বার। গ্লোমেরুলার ফিল্ট্রেশন, দেখেন গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা একটু দেখি আমরা। আচ্ছা মানে আমরা এখন বলবো নেট ফিল্ট্রেশন প্রেসার, মানে এখানে ফিল্ট্রেশনটা যে হচ্ছে কিভাবে হচ্ছে এবং কোনটার জন্য কি দায়ী। দেখেন আগেই বললেন আপনি, হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে যে ফ্লুইডকে বের করে দেয়, তাই না? আর কলয়েডাল অসমোটিক প্রেসার, সে হচ্ছে যে ফ্লুইডকে নিজের দিকে ধরে রাখে। তাহলে আমার যদি ফিল্ট্রেশন বেশি হতে হবে, ফিল্ট্রেশন হতে হয়, তাহলে এদিক থেকে বের করে দিতে হবে আর এদিক থেকে নিতে হবে। তাহলে এদিক থেকে বের করে দিবে কে? গ্লোমেরুল, এটা তো যেহেতু ক্যাপিলারি, তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আর এদিক থেকে নিবে কে? এটা বোমাস ক্যাপসুল, বোমাস ক্যাপসুল কলয়েডাল অসমোটিক প্রেসার। আর এর অপোজিং ফ্যাক্টর আছে আবার উল্টা, এদিক থেকে ধাক্কা দিবে, তাহলে ধাক্কা দিবে কে? বোম্যান্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আর ওদিক থেকে ধরে রাখবে কে? গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েডাল অসমোটিক প্রেসার। গ্লোমেরুলার তাহলে এখন দেখেন গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার কত? ওই যে আমরা পড়ছি 60,
আর বোম্যান্স ক্যাপসুল কলোয়েডাল অসমোটিক প্রেসার না 35 তো ছিল একটা এভারেজ ক্যাপিলারি আমাদের, এটা বোম্যান্স ক্যাপসুল কলোয়েডাল অসমোটিক প্রেসার সব থেকে বেশি এক্সার্ট করে কে আমাদের বডিতে? রাইট, আমাদের কিন্তু কলোয়েডাল প্রেসার সব থেকে বেশি এক্সার্ট করে অ্যালবুমিন, মানে অ্যাজ এ হোল প্লাজমা প্রোটিন, কিন্তু অ্যালবুমিন সব থেকে বেশি মনে হয়, তাই না? তো এখানে তো আর কোনো অ্যালবুমিন আসতে পারে না, প্রোটিন আসতে, যার কারণে এটা জিরো হয়। আর বোম্যান্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার, একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসার আছে, এটা কত? 18। আর গ্লোমেরুলার ক্যাপিলারি কলোয়েডাল অসমোটিক প্রেসার, এখানে তো এটা তো প্লাজমার মতোই, তাই না? এটা তো প্লাজমা, তো এখানে তো প্রোটিন আছে, তাহলে এর একটা প্রেসার আছে কলোয়েডাল অসমোটিক 32, তাহলে 60 মাইনাস 50, 10 নেট ফিল্ট্রেশন প্রেসার, এই 10 প্রেসারের জন্যই আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা হয় আর কি, ঠিক আছে? আর গ্লোমেরুলার ফিল্ট্রেট কি জিনিস? যে ফ্লুইডটা এখানে আসে বা এখান থেকে ফিল্ট্রেট হয়, এটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট মানে যতগুলো দুইটা কিডনিতে যতগুলো নেফ্রন আছে এটা দিয়ে যে পরিমাণ গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয় এটাকে হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট বলে, জানেন আপনারা আর কি। 125 মিলিলিটার পার মিনিট অথবা 180 লিটার পার ডে এভারেজ সাইজ, মানে ফিমেলদের একটু কম হয়। আর এর থেকে ইউরিন হয় মাত্র 1 ml পার মিনিট হয়, তাই না? কি কি ফ্যাক্টর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটকে এফেক্ট করে? ওই চারটা করে, যে চারটা দেখে আসলাম, কলোয়েডাল অসমোটিক প্রেসার, হাইড্রোস্ট্যাটিক, এছাড়া গ্লোমেরুলার ক্যাপিলারি ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে যে কিসের কিসের গুণফল? এটা হচ্ছে পারমিয়াবিলিটি, এটার পারমিয়াবিলিটি কত এবং এর সারফেস এরিয়া কতটুকু, বোঝাই যায় এটার পারমিয়াবিলিটি যদি বেশি হয় জিএফআর বেশি হবে, এটা সারফেস এরিয়া বেশি হলে জিএফআর বেশি হবে, যার কারণেই তো ফিমেলদের থেকে মেলদের বেশি, তাই না? আর কি কি আছে? সাইজ অফ দ্য ক্যাপিলারি বেড, এই সাইজ অফ দ্য ক্যাপিলারি বেড মানে যে এইটাই আর কি, সারফেস এরিয়া যত বেশি জিএফআর তত বেশি, আর ক্যাপিলারি বেডের সাইজ যত কম জিএফআর তত কম। আর পারমিয়াবিলিটি একই কথা, এই পারমিয়াবিলিটি বেশি হলে জিএফআর বেশি হবে, ওকে? আর দেখেন এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেট এন্ড ইউরিনের একটা তফাৎ দেওয়া আছে, এটা আপনারা জানেন। গ্লোমেরুলার ফিল্ট্রেট হচ্ছে অ্যালকালাইন, মানে এটার পিএইচ একদম কিন্তু ব্লাডের মতোই, কারণ এটা তো প্লাজমাই। আর ইউরিন অ্যাসিডিক কেন বলেন তো? কি সিক্রেশন হচ্ছে? রেনাল টিউবুলে তো হাইড্রোজেন সিক্রেশন হয়, তাই না? এবং বাইকার্বনেট অ্যাবজর্পশন হয়, যার কারণে ইউরিনটা অ্যাসিডিক হয়ে যায়। এটা আইসোটনিক টু প্লাজমা, কিন্তু ইউরিন তো হাইপারটনিক। 180 লিটার পার ডে, এটা জানেন। কি আছে কম্পোজিশন গুলো, ছোটখাটো কথাবার্তা আর কি, বিশেষ কিছু না। আচ্ছা, মেজারমেন্ট অফ দা জিএফআর মেজার করার জন্য আইডিয়াল কিছু সাবস্টেন্স আছে, যেগুলোর মধ্যে আছে ইনুলিন, ক্রিয়েটিনিন, ম্যানিটল, ইডিটিএ, রেডিওঅ্যাক্টিভ লেভেল হাই থাকে। এর মধ্যে আমরা মানে একদম আইডিয়াল ধরি কোনটাকে? ইনুলিন। কিন্তু আমাদের দেশে কি ইনুলিন ব্যবহার হয়? আমরা ক্রিয়েটিনিন ব্যবহার করি, তাই না? কি কারণে ব্যবহার করি? হ্যাঁ, জানি না আসলে কি কারণে। ক্রিয়েটিনিন জিনিসটা কি? এটা কোত্থেকে আসে? মাসেল থেকে আসে, মাসেল মেটাবলিজম থেকে আসে, যেটা পুরোপুরি আমাদের কিডনি এক্সক্রিট করে দেয়, তাই না? এখন এই কিছু আইডিয়াল ক্রাইটেরিয়া আছে যেটার জন্য ইনুলিনকে চুজ করা হয়েছে, মানে এটা এমন হইতে হবে যে বডিতে বাইরের থেকে এক্সোজেনাসলি দেওয়া হোক অথবা এন্ডোজেনাসলি থাকুক, প্রথম কথা এটা নন টক্সিক হবে, এটা কোথাও স্টোর হবে না, যেটুকু দেওয়া হবে ওইভাবেই বের হবে, মেটাবোলাইজেশন হবে না, কিডনির ফিল্ট্রেশনকে প্রভাবিত করবে না, একদম, হ্যাঁ, সিক্রেশন হবে না, রিঅ্যাবজর্ব হবে না, নট মেটাবোলাইজড ইন বডি, ইজি টু মেজার ইন প্লাজমা এন্ড ইউরিন, ফিল্ট্রেশন রেটের উপর কোনো ইফেক্ট নাই, কিডনিতে স্টোর হয় না, টক্সিক না, রিঅ্যাবজর্ব হয় না, সিক্রেশন হয় না, ফিল্টার, মানে মূল কথা যেভাবে দেওয়া হচ্ছে এভাবে বের হয়ে আসবে। তাহলে এটা দিয়ে জিএফআর সব থেকে ভালোভাবে মনে যায়। এটা এই দুইটা থেকেই কোশ্চেন আসছে কয়েকবার করে, হ্যাঁ, কোনটা ব্যবহার করে, সহজ কোশ্চেন যদিও। আর ক্যারেক্টারিস্টিক্স কি? আচ্ছা, দেখেন